কোলাহল তো বারণ হলো, আর এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। শুধুমাত্র গানে নয়, বরং কথার ছলেও কিছু বটে। নতুন করে আমরা নতুনভাবে নতুন বছরকে স্বাগত জানাবো, আর তাই কিন্তু আমরা এখানে চলে এসেছি। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে নতুন করে কি পরিচয় দেব? আমাদের প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আর তাই তো আমাদের প্রাণের মানুষকে নিয়ে বসেছি, আর যার প্রাণে শুধুমাত্রই রয়েছেন রবীন্দ্রনাথ। আর পূর্ণিদি, অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা তোমাকে। একদম, তোমাকেও। না তুমি না, আমি তো তুই করেই তোকে বলি, যে অন স্ক্রিনও তুমি বলার কোনো মানে নেই। না, একদমই না। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের নতুন বছর খুব খুব ভালো কাটুক, সেটাই আমাদের মানে একমাত্র কাম্য এখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে। একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো তো, এই যে নতুন বছর, প্রত্যেকটা বছর শেষে আমরা নতুন বছরকে একটা আহ্বান করি, সেখানে নতুন নতুন আমাদের ইচ্ছের জন্ম হয় সেই পুরনোকে ফেলে এসে। তো সেখানটার রেস্টেনে আমি বলবো, এই যে নতুন বছরে আমাদের টিনেজারদের কথায় রেজলিউশন, নিউ ইয়ার রেজলিউশন, তোমার কি রয়েছে এবার? পার্টিকুলার কোনো নিউ ইয়ার রেজলিউশন বলে কিছু নেই যে একদম এটাই করব। বা কি হয় বলতো, যে আমি নতুন বছরে শুরু করলাম একরকম ভাবে, ওটাই যে সারা বছর আমার থাকবেই, নট নেসেসারি। মানে অনেক সময় হয় না যে আমরা যা চাই সবসময় তা তো আর হয় না, তা তো আর হয়ে ওঠে না। হ্যাঁ, তারপরেও রেজলিউশনস আছে কিছু মনে মনে, এক্ষুনি নয় নাই বললাম সেগুলো। সময়ের সাথে সাথে বছর চলতে চলতে হয়তো সেগুলো কিছু কিছু প্রকাশ পাবে। আছে কিছু নিজের ইচ্ছে, ভালো লাগার জায়গা, যেরকম গান একটা তো সব থেকে ভালো লাগার জায়গা, একদম। রবীন্দ্রনাথ একটা সব থেকে ভালো লাগার জায়গা। তো সেসব নিয়েই কিছু রেজলিউশনস আছে। বাট হ্যাঁ, একটা পার্টিকুলার রেজলিউশন যেটা কমন রেজলিউশন সবার জন্য থাকবে, সেটা হলো সবাই যেন একটু ভালো থাকি আমরা। আর কিছুই না, এত খারাপ সিচুয়েশন সবাই আমরা কাটিয়ে উঠেছি বলবো না, বিকজ আবার সেই নতুন একটা ভাইরাস আমাদের সামনে এসে আবার দাঁড়িয়েছে। তো সেগুলোকেও যেন আমরা আগের মতো করে কাটিয়ে উঠতে পারি এবং ভালো থাকতে পারি একটু, সেটা একটা বড় রকমের চাওয়া থাকবে সবসময়। একদম ঠিক। একটু আগেই আমি যেই কথাটা বলছিলাম, যে যার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধুমাত্র রবীন্দ্রনাথ, তিনিই কিন্তু তার কথার ছলে সেটা আমাদেরকে বলে দিয়েছেন। আর সেই কথার ছলে বেরিয়ে এসেছে যে এ বছরও তার সঙ্গে রবীন্দ্রনাথ থাকবেন। রবীন্দ্রনাথ ছিলেন, রবীন্দ্রনাথ আছেন, রবীন্দ্রনাথ থাকবেন। আর এটাই বোধহয় পূর্ণি বসুর সব থেকে বড় কমিটমেন্ট, তাই তো? চেষ্টা করব, চেষ্টা করব, এইটুকুই বলতে পারি, বিকজ চেষ্টা ছাড়া তো আমরা আর কিছু বলতে পারি না। যে চেষ্টা করব এই রবীন্দ্রনাথকে নিয়েই যেন যেরকম সবসময়তে কাটাই বা কাটানো হয়, সেটাই নতুন বছরে যেন কাটাতে পারি। পূর্ণিদি, তোমাকে যখনই কাছে পাই না, তখন একটা কথা জানতে খুব বেশি ইচ্ছে করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে বিষয়টা তোমাকে বলছিলাম, যে তোমাকে বিশেষ করে যখন কাছে পাই, এমনিতে তো ঠিক আছে পূর্ণি বসু রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচেন, সবাই জানে সেটা, কিন্তু তারপরেও ভেতরের কিছু প্রশ্ন জানতে খুব ইচ্ছে করে। আর আমার মনে হয় আমাদের ক্যামেরার ওপারে যারা বসে আছেন, যারা আমাদেরকে দেখবেন বা দেখছেন, তাদেরও জানতে খুব ইচ্ছে করে কাছের থেকে। তো তাদের প্রশ্নগুলো আমি আমার মতো করে তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, রবীন্দ্রনাথ একজন মানুষ, উপন্যাসিক, সাহিত্যিক, সুরকার, গীতিকার, সব কিছুর বাইরে তার আলাদা একটা পরিচয় আছে। আর সেটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা রকম হবে। প্রত্যেকের মনের গহীনে একজন একান্ত রবীন্দ্রনাথ থাকে, যা শুধু নিজস্ব রবীন্দ্রনাথ, আমার নিজের রবীন্দ্রনাথ। সেক্ষেত্রে তোমার রবীন্দ্রনাথ কিরকম, সেই পরিচয়টা যদি আজকে এই মুহূর্তে আমাদের নতুন বছরের শুরুতে তুমি একটু আমাদের করিয়ে দাও। আমার সামনেই একটা সুন্দর বই রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে। বইটা তোর বই। আমার রবীন্দ্রনাথ মানে আমাদের কার কাছে রবীন্দ্রনাথ কিরকম ভাবে ধরা দেন, এক একজনের কাছে তো অবশ্যই এক এক রকমের। আসলে কি বলতো, রবীন্দ্রনাথ মানুষটা তো
এই যে একটু আগে বললি যে শুধুমাত্র তো গান নিয়ে উনি ছিলেন না, বিভিন্ন রকমের লেখা, বিভিন্ন রকমের সৃষ্টি ওনার। একদম। তো আমি যেহেতু গানটা নিয়েই থাকি, তো গানগুলো তো কবিতা আকারেই লেখা। তো ছোটবেলা থেকে যখন রবীন্দ্রনাথকে পড়তে শুরু করি বা জানতে শুরু করি বা বুঝতে শুরু করি, তখনকার রবীন্দ্রনাথ একরকম ছিল। যখন বয়সটা আরেকটু বাড়তে শুরু করে তখনকার রবীন্দ্রনাথ একরকম, এখন রবীন্দ্রনাথ আবার অন্যরকম ভাবে ধরা দিয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটাই হয়তো ওনার, মানে এটাই হয়তো রবীন্দ্রনাথ আর কি, মানে এখানেই রবীন্দ্রনাথ। যে ছোটবেলায় রবীন্দ্রনাথ তো বুঝতে পারতাম না, যে ভালো লাগতো গান শুনতে, আচ্ছা গান গাইলাম, মার কাছে যখন শুনতাম গান, শুনে শুনে সুরটা টানতো, গান গাইলাম, ভালো লাগলো। আরেকটু যখন বড় হতে শুরু করলাম, তখন যখন গানগুলো পড়তে শুরু করলাম, তখন দেখলাম যে রবীন্দ্রনাথ তো কতটা ডেপথ, সে তো সারা জীবন কাটিয়ে দিলে পরে কয়েকটা জন্ম নিলেও বোধহয় শেষ হবে না বোঝা। ঠিক। আবার এখন যখন রবীন্দ্রনাথকে দেখি, তখন মনে হয় প্রত্যেকটা গানের অর্থ অন্যরকম হয়ে দাঁড়ায়। যেরকম আমি এখানে বসে বসে একটা গান গুনগুন করছিলাম শুরুতেই, কোলাহল তো বারণ হলো। এবার এই গানটা যখন প্রথম শুনি, আমি দেখলাম যে গানটা পূজা পর্যায়েতে বাঁধা রয়েছে, কিন্তু আমি যখন গানটা পড়লাম, আমার কেন জানি মনে হলো যে এই গানটা তো প্রেমের গানও হতে পারতো। তাহলে রবীন্দ্রনাথ কেন গানটাকে পূজা পর্যায়ে বেঁধে রেখেছে? আমি যখন গান শিখতে শুরু করি প্রথম, তখন দেখতাম স্যার সবসময় বলতেন যে গানটা আগে পড়তে হবে। এবার গানগুলো যখন পড়া শুরু করি, তখন মনে হলো এই গানটা কেন প্রেম পর্যায়ে হলো না। আমি গানটাকে তো অতি সহজে প্রেম পর্যায়ে ফেলতেই পারি। কেন ফেলতে পারি সেটাও আমি একটু বলি। যে আমি যদি আধ্যাত্মিক প্রেম বলি, তাহলে কোলাহল তো বারণ হলো, এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। তো প্রাণের আলাপ তো বিভিন্ন রকমের, আধ্যাত্মিক প্রাণের আলাপ সেখানে পূজা পর্যায়ে হতে পারে। এবার আমি যদি গানটাকে প্রেম পর্যায় হিসাবে নিজের মতো করে নিয়ে রিলেট করে গাইতে চাই, তাহলে আমি বলতেই পারি সেটা প্রেম পর্যায়ের গান। বিকজ প্রাণের আলাপ শুধুমাত্র যে আমার একজনের সাথেই হবে, নট নেসেসারি। একদম আমার তোর সাথে প্রাণের আলাপ এক রকমের, আমি যদি সেটা প্রেমিক মন থেকে দেখতে চাই, সেই প্রাণের আলাপ আরেক রকমের, আমার মা বাবার সাথে আমার প্রাণের আলাপ আরেক রকমের। তো রবীন্দ্রনাথ এখানেই, মানে রবীন্দ্রনাথের গানের সার্থকতা আমার মনে হয় আর কি। তখনই মনে হয় যে গানগুলো পড়া খুব দরকার। গানগুলো না পড়লে না কখনো রবীন্দ্রনাথ এখানে এসে ছোবে না। মানে এখানে এসে আমাকে লাগতে হবে গানটা, আমার অর্থটা বুঝতে হবে যে কি বলে গেছেন। তাহলেই একমাত্র, এই যে তুই বললি এক্ষুনি যে রবীন্দ্রনাথ তোমার কাছে কিভাবে ধরা দেয়, রবীন্দ্রনাথ আমার কাছে এরকম যে রবীন্দ্রনাথের মতো করে গানগুলো লিখে গেছেন, কিন্তু আমি আমার মতো করে সেগুলোকে বুঝে নিয়ে পড়ি। একদম আমার সেখানেই ভালো লাগা যে প্রত্যেকটা গানেই আমার মনে হয় যে আমরা রিলেট করতে আমার লাইফের বিভিন্ন সিচুয়েশনের সাথে আমি রিলেট করে গাইতে পারি। ঠিক। এই যে ধরো খুব ছোট্টবেলায় আমাদের তার সঙ্গে পরিচয় সহজ পাঠের মধ্য দিয়ে, তারপর আস্তে আস্তে যখন আমরা বড় হয়ে উঠি, তার এক এক রকম সৃষ্টি আমাদের জীবনের বিভিন্ন ধাপে এক এক রকমভাবে আসে। এই একটু আগে যে কথাটা তুমি বলছিলে যে বিভিন্ন সিচুয়েশনকে আমরা রিলেট করতে পারি তার লেখার মধ্য দিয়ে, একদম তাই। এই যে তার এত ব্যাপ্তি রয়েছে, তুমি চোখ বন্ধ করলে কোন রূপটা রবীন্দ্রনাথের সব থেকে প্রথম তোমার কাছে এই মুহূর্তে ধরা? আমি তোর এই প্রসঙ্গটাতে যাওয়ার আগে আমি বইটা যখন প্রথম পাতাটা খুলি, তখন দেখতে পাই একদম প্রথমেই ভূমিকাতে লেখা রয়েছে একদম ফার্স্ট লাইনে যে রবীন্দ্রনাথ তুমি কার। রবীন্দ্রনাথ বললেন কি? রবীন্দ্রনাথ বলেন আমাকে যে চায় তার। এমন সহজ কথা কোনো ভুল নেই। একদম ঠিক। এরকম সুন্দর কথা কোথায় পাওয়া যায়? যে রবীন্দ্রনাথ তো সত্যি আমাদের সবার এক এক জনের কাছে এক এক রকমের। ঠিক ঠিক ঠিক। এবার বল তুই কি, এই যে তুমি এই কথাটা বললে, রবীন্দ্রনাথ তুমি কার, তিনি বলেন আমাকে যে চায় আমি তার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না, আজকের যখন মানে আমি তো এখনো বলতে গেলে আমার এজ হচ্ছে 25, আর সেখানে মানে আমার যারা কিছুই জানা হয়নি, রয়েছে কিছুই বুঝতে পারিনি, এখন পর্যন্ত কিছুই শিখিনি। কিন্তু তুমি একটা তো এক্সপিরিয়েন্সে গেছো, আর সেই সঙ্গে তুমি শিক্ষকতার পেশাতে জড়িত, অনেক অনেক স্টুডেন্ট তোমার হাত ধরে তৈরি হয়েছে, অনেককে তুমি খুব কাছ থেকে দেখেছো। তোমার কি মনে হয় আমাদের যে এখনের জেনারেশন আছে, সেই জেনারেশন রবীন্দ্রনাথকে কতটুকু নিতে পেরেছে বা কতটুকু চায়?
এটা না মানে খুব কঠিন প্রশ্নটা। একদিক থেকে বলতে গেলে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরকে তো দেখি যে রবীন্দ্রনাথের গান গাইতে পছন্দ করে, প্রচুর ছেলেমেয়েরা আছে যারা গানটা গায়, কিন্তু আবার না ঘুরে ফিরে ওই জায়গাটাতেই চলে আসে কথাটা যে গানটা আমরা পড়ি কজন। গানটা আমাদেরকে না পড়লে না কখনো আমি গানটাকে আত্মস্থ করতে পারবো না। একদম। আমাকে গানটা আগে ভেতরে যদি আমি না ঢোকাই আমার মতো করে, তাহলে গানটাকে আমি গাইতে পারবো না। এবার আমি তুই যেটা বললি যে এই যে স্টুডেন্টসদের কথা, স্কুলে গান শেখাতে গিয়ে একটা মস্ত বড় যেটা প্রবলেম ফেস করি সেটা হলো উচ্চারণের সমস্যা। একদম। এটা একটা বিরাট বড় কি বলবো প্রতিবন্ধকতাই আমি বলবো, যে উচ্চারণ একটা বিরাট বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় গানের ক্ষেত্রে। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের কথা আমি কেন বলবো, যে কথাটা যদি আমি ঠিক মতো না বলতে পারি তাহলে আমি কখনো গানটা গাইতে পারবো না। একদম ঠিক। যে আমার কাছে গান গাওয়াটা কিন্তু শুধুমাত্র গান গাওয়া নয়, আমার কিন্তু গানটা বলতে হবে একদম, সেই ভাবনাটাকে নিয়ে বলতে হবে। গানটাকে যদি আমি না বলতে পারি তাহলে আমি গানটা গাইতে পারবো। ঠিক। দেখ, প্রসঙ্গক্রমে বলতে পারি, হঠাৎ মানে আলোচনা প্রসঙ্গে কথাটা বা কথা প্রসঙ্গে আসছে বলে বলছি যে একটা গান আছে ও যে মানে না মানা, সেখানে একটা লাইন আছে ফাগুনও করিছে হাহা ফুলেরও বলে। এবার পার্টিকুলার যে হাহা ওয়ার্ডটা সেটা কিন্তু রবীন্দ্রনাথ উইদিন ইনভার্টেড কমা লিখে দিয়েছে। এবার why did he put this particular word in inverted comma? নাও দিতে পারতেন, পুরোটা গানে তো নেই না, শুধু এই ওয়ার্ডটাতেই কেন আছে? এবার আমি যদি এই গানটাকে গানের মাধ্যমে না বলি, ওটা হলো বলা, সুর তো আছে। এবার আমাকে হাহা ওয়ার্ডটা এই যে ইনভার্টেড কমাতে আছে, আই হ্যাভ টু সে দিস, মানে গান যখন আমি গাইবো এই হাহা ওয়ার্ডটাকে আমাকে স্পেসিফাই করে সেভাবে বলতে হবে। আমি যদি এমনি গেয়ে দিই ফাগুন করিছে হাহা, কিছু বোঝা গেল না যে হাহা ওয়ার্ডটা কেন ইনভার্টেড কমাতে। এবার আমি যদি বলি ফাগুন করিছে হাহা, একদম একদম মানে একদম সেই যে ডিফারেন্সটা একদম। এবার মানে সেটাই, ওই জন্যই আমি বলি যে গানটা না একটু পড়তে হবে। গানটা যদি আমরা না পড়ি তাহলে গানটা কেন ওই জায়গাগুলো পার্টিকুলার এরম ভাবে লেখা সেটা বোঝা যায় না। এবং আমার সেখানে কোনো ক্রেডিট নেই যে আমি আমার নিজের সৃষ্টি করা না, আমার নিজের তৈরি করা তা তো নয়। এখানে পুরোপুরি ক্রেডিট আমার গানের স্যারের, যে শিখিয়ে গেছেন স্যার গানগুলো এরকম ভাবেই, যে এভাবে বলতে হবে। যে সবসময় স্যার বলতেন ক্লাসে, জানিস তো, যে গানটা কিন্তু গাওয়া না, গানটা কিন্তু বলা, গানটাকে কিন্তু বলতে জানতে হবে। আচ্ছা 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 আচ্ছা, সেই ভাবনায় বড় একটা কথা, অনেক বড় কথা। একদম। আরেকটা কথা কি জানো, আমরা রবীন্দ্রনাথই কিন্তু আছি, হ্যাঁ, সারাক্ষণ। না আমরা একটু নিউ ইয়ার আমরা নিউ ইয়ার প্ল্যানিং এ অবশ্যই যাব। আমি একটু এটাও কিন্তু জানবো তোর নিউ ইয়ার প্ল্যানিং কি আছে। আমার নিউ ইয়ার রেজলিউশন নিয়ে তো বলে ফেললি, একটু নিজেরটা বল। নিজেরটা বলতে গেলে হ্যাঁ, কিছু ভাবনা তো অবশ্যই আছে, সেটা সময় সাপেক্ষে প্রকাশ পাবে, ক্রমশ প্রকাশ্য। আমার মতো, তোমার মতো না, আমি তো বললাম ক্রমশ প্রকাশ্য, এত স্পর্ধা আমার আছে এ মাসে একদমই নয়। আমিও তো বললাম ক্রমশ প্রকাশ্য, তাই বলছি যে তোরটাও ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, অনেকটা। সেটা জানতে গেলে কি কৈলাসহর যেতে হবে? না, কৈলাসহর যেতে হবে না, আগরতলাতেই থাকতে হবে। আর আমাদের তো এখন নতুন প্ল্যাটফর্ম চলে এসেছে না, অনলাইন প্ল্যাটফর্ম। সেই অনলাইন প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে তোমাকে একটা কথা আমাকে বলতেই হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, সেটাকে তুমি কিভাবে দেখছো? স্টেজ মিস করছো না? এই যে 2 বছর ধরে প্যান্ডেমিকে আমরা ঘরের ভেতরে আটকে আছি, ভীষণ আমাদের শিল্পীদের সব থেকে বড় মানে যেটা পাও না স্টেজে। সেদিনকে এই লাস্ট উইকেই আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম আমার 2 বছর আগে লাস্ট স্টেজ প্রোগ্রাম নিয়ে, যে কতটা স্টেজকে মিস করি আমরা। ঠিক, অনলাইনে গান করে কোনো মজা নেই, বিকজ সেই যে দর্শকরা সামনে বসে থাকবে, তোমায় দেখছে, স্পটলাইটের নিচে তুমি দাঁড়িয়ে আছো, একটা সোজাসুজি ইন্টারঅ্যাকশন হচ্ছে, সেই জিনিসটা কতজনের আবেগটার সাথে নিজেকে জড়াতে পারছি। একটা গান শেষ হলে পরে যে এই জিনিসটা, দিস ক্ল্যাপ, এই ক্ল্যাপটা, সেই ভালোবাসাটা একদমই পাওয়া যায় না, সেটা পাওয়া যায় না। এবং মানে সিরিয়াসলি আমাদের ওই একটা কমেন্ট, একটা লাইক, একটা কমেন্ট, বাস এইটুকুতেই সীমাবদ্ধ হয়ে যায়। ওখানে নিজের ইমোশনসটা জড়ানো যায় না, একেবারেই না, যতই আমরা চেষ্টা করি না কেন। অনলাইন প্ল্যাটফর্ম ইজ নট ঠিক একদম অল গুড। মানে সেটা শুধু গানের ক্ষেত্রে নয়, আমি টিচিং প্রফেশনে আছি বলে সেখানে পড়াতেও হয়েছে, অনলাইন ক্লাস করাতে হয়েছে, মানে
হরিবল, একদম হরিবল। ফার্স্ট প্রবলেম যেটা ফেস করতে হয় সেটা হলো ইন্টারনেট প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা, ঠিক, এত কিচ্ছু নেটওয়ার্কের করার নেই সমস্যা। সেটা। আই এম হ্যাভিং ওয়াইফাই কানেকশন ইন মাই হোম, বাট থোড়ি না সেটাও সবার তো আছে। সব সময় না। থোড়ি না সবার আছে না। একদম, একদম, আমার একদম ঠিক। স্টুডেন্টসদের ক্ষেত্রে যারা একটু গ্রামে থাকে, একটু ভেতর দিকে যাদের বাড়ি, মানে ওরা এত প্রবলেম ফেস করেছে এই অনলাইন পড়াশোনার ব্যাপারে। ঠিক। মানে অনেকের ছিল যেরকম স্মার্টফোনই ছিল না, এখন কি করে সে ক্লাস করবে বা খুব এই প্যান্ডেমিক সিচুয়েশন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু শিখিয়ে অনেক গেছে। বড় শিক্ষা দিয়ে গেছে। আমি একদম। বলবো যে এই যে ধরো একটা মুহূর্ত ছিল যে চারদিকে শুধু হাহাকার, স্বজন হারানোর হাহাকার, মানে দিনটা শুরু হলেই একটাই চিন্তা থাকে আজকে কি বাজে খবর কানে আসবে। ওই সময়টায় আমরা এতটা ভেঙে পড়েছিলাম, ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন এই দুটো শব্দ আমাদেরকে এতটা আঁকড়ে ধরেছিল, সেই মুহূর্তটা মনে হচ্ছিল যে আমরা ভেঙে যাচ্ছি। তোমারও নিশ্চয়ই সেরকম একটা কিছু হয়েছে। ভীষণ ভাবে তখন তুমি কাকে বেশি আঁকড়ে ধরেছিলে বা তখন কিভাবে সেই সময়টাকে ফেস করেছো? আসলে কাজের মধ্যে থাকলে বোধহয় অনেক কিছুই মানে বোঝা যায় না বা কাটিয়ে ওঠা যায়। যেরকম আমাদের তো রেগুলার স্কুল ছিল, আমাদের টিচারদের অ্যাটেন্ডেন্স ছিল, সো উই হ্যাড টু গো টু স্কুল। সারাদিন সেখানে হয়তো কেটে যেত, মানে আমাদের ধর 1.5-2 মাসের মতো আমরা বোধহয় ছুটি পেয়েছিলাম সেই লকডাউন পিরিয়ড থাকাকালীন। আফটার দ্যাট আমাদের তো স্কুল করতে হয়েছে, কিন্তু সেই ওই কন্টিনিউয়াসলি অনলাইনে ক্লাস করানো, অনলাইনে গান করানো, প্রচুর লোকের অনলাইনে গান শেখানোর প্রপোজাল পেয়েছি যে দিদি গানটা অনলাইনে করাও না, অ্যান্ড আই স্টার্টেড দ্যাট। বাট মানে একেবারেই ভালো লাগে বিকজ আমার কাছে একটি মেয়ে, জানিস তো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। হঠাৎ করে মনে হলো হায়দ্রাবাদ থেকে একটি মেয়ে আমার কাছে ক্লাস করতো। আচ্ছা, বাঙালি না, অবাঙালি মেয়েটা, ওর নামটা আমি ঠিক মানে ভুলে যাচ্ছি এই মোমেন্টে, 1 বছরের গ্যাপ হয়ে গেছে তো ভুলে গেছি ওর নামটা আমি। শি ইজ আ তামিল। আচ্ছা, এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইলো আর কি, মানে শিখলো। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগলো যে ও খুব তাড়াতাড়ি রবীন্দ্রসঙ্গীতটা মানে আয়ত্ত করে ফেললো আর কি। আমি বলবো যে ভাঙা 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 বাংলা বলছে, কিন্তু শি ট্রাইড এ লট। ওর সেই চেষ্টাটা ছিল আর কি যে আমার রবীন্দ্রসঙ্গীত এত ভালো লাগে দিদি, তুমি আমার কাছে কিন্তু আমাকে শেখাবে। এবার ওকে শেখাতে গিয়ে ওর পাশাপাশি আরো 3-4 জনকে আমি অনলাইনে ক্লাস করিয়েছি, কিন্তু এত প্রবলেম আমি গাইলে ওরা শুনছে না, ওরা গাইলে আমি শুনতে পাচ্ছি না। মানে তারপরে কি করতে হতো, আলটিমেটলি আমি গান রেকর্ড করে ওদেরকে পাঠাচ্ছি, ওরা আবার গান রেকর্ড করে আমাকে পাঠাচ্ছে। এভাবে ক্লাস হয় না, এভাবে ক্লাস এই হয় না। এটাও একটা এক্সপেরিয়েন্স বলো। অবভিয়াসলি এক্সপেরিয়েন্স, বাট ইটস নট আ গুড এক্সপেরিয়েন্স। এই যে তুমি বলছিলে না অবাঙালি খুব সুন্দর করে মানে বাংলাটাকে আয়ত্ত করছিল, আসলে রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে না, তার যখন ছবিটা আমরা দেখি তখন আমার খুব মানে একটা কথা খুব মনে পড়ে, তারই কথায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই যে আমাদের বাঙালিদের একটা অহংকার ছিল যে রবি ঠাকুর শুধুমাত্র এই আমাদের। গানটার মোস্ট ইম্পর্টেন্ট লাইন হলো সঞ্চারীর দুটো লাইন, আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাছে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন আছে। এই কথা কোথাও পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। মানে কি ইম্পর্টেন্ট এবং কতটা ডেপথ যে এই লাইনটাতে আছে। মানে আমারে যেন না করি প্রচার, আমারও আপন কাজে। সেই রবি ঠাকুর এত লিখে গেছেন না, আর তা নিয়ে আমাদের বাঙালিদের খুব একটা বেশি অহংকার ছিল যে রবি ঠাকুর বাংলায় লিখতেন, আমাদের জন্য লিখতেন, আমাদের মানুষ, তিনি বাঙালি ছিলেন। কিন্তু তার ট্রান্সলেশনগুলো, গীতাঞ্জলির ট্রান্সলেশনগুলো শুধুমাত্র আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু থেমে থাকেনি, সেটা অবাঙালিদের কাছে পৌঁছে গেছে। এবং রবি ঠাকুর এখন সকলের মাঝে আছে, কোনো ব্যারিয়ার, কোনো বাধা নেই সেখানে যে আমি বাঙালি উনিও অবাঙালি, উনি তাকে চিনবেন না। আবার তার ভাষাতে বলতে গেলেই সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, একদম আনন্দ সেই আমারও, তাই তো? একটু হবে নাকি গানটা, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও? কি ভালো একটা গান মনে করলি, গাও না একটু। এই গানগুলো সত্যি মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সব প্রসঙ্গে, গানের মতো দিয়ে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। একদম সেটাই। একটু গানটা করো না, একটু গান পুরো চালাতে দিবি? হ্যাঁ চলো, আমি কফিটা একটু খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা খুব ভালো কফি শপে বসে আছি। দারুণ।
এবং অবভিয়াসলি মানে থ্যাঙ্কস টু দিস কফি শপ অলসো, যারা আমাদেরকে একটু একদম। মানে সময় সুযোগ দিয়েছে যে এখানে বসে আড্ডা একদম মারা। আড্ডা দেওয়ার সেই আহ, নয় কবনে নয় বিজনে নয় গো আমার আপন মনে, নয় কবনে নয় বিজনে নয় গো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও বিশ্ব সাথে যোগে, যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমারও, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারও, সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারও, গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে, গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে, সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, সেথায় আপন আমারও বিশ্ব সাথে যোগে, যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমারও, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। বাহ, আজকে গানে আড্ডায় না নতুন বছরটা কোলাহল থেকে মুক্তি পেয়ে আমরা দারুণ একটা জায়গায় এসে আমরা শুরু বসেছি। করেছিলাম প্রাণের আলাপ দিয়ে, একদম প্রাণের আলাপ, সেই আর জানি প্রাণের না আলাপ আমরা- চলতে থাকুক। প্রাণের আলাপ চলতে থাকবে, কিন্তু সময়ও কিন্তু টিকটিক করে এগোচ্ছে। আচ্ছা পূর্ণিদি, এই একটা জিনিস যার কাছে আমরা হার মানি, একদম ঠিক, সময়ের কাছে আমরা হার মানতে হয় আমাদের। এই যে আমাদের জীবনটা, হ্যাঁ, তার এক অন্যরকম ছন্দ রয়েছে, অন্য মানে এক এক মুহূর্ত এক এক ভাবে এসে ধরা দেয়, আমরা প্রিপেয়ার থাকি না কখন কি হবে বা কখন কি আসতে চলেছে, সবকিছু আনসার্টেন। সব কিছু আনসার্টেন। তো এরকম আমি যদি জীবনটাকে একটা ত্রিভুজের মতো করে ধরি, আর যেহেতু সবটা জুড়ে আছেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের তিনটে সৃষ্টিকে তিন দিকে রাখি। ধরো একদিকে রাখলাম সঞ্চয়িতা, একদিকে রাখলাম রবীন্দ্র রচনাবলী, একদিকে রাখলাম গীতবিতান। তুমি কোনটাকে প্রথম তুলে নেবে বা কোনটাকে আলিঙ্গন করবে? আমার জন্য অবশ্যই গীতবিতান, অবশ্যই গীতবিতান, কারণ গীতবিতানের গানগুলো নিয়েই তো সারা বছর থাকি বা বিচরণ করি। আমার কাছে অবশ্যই গীতবিতান। আর কথা প্রসঙ্গে বললি যেহেতু হঠাৎ মনে হলো যে আমার একটা ছোট্ট বাড়ি নতুন বানিয়েছি, হ্যাঁ। সেই বাড়িটার নামও দিয়েছি গীতবিতান। বাহ, অসাধারণ, সত্যি। ইচ্ছে হয়েছে যে, যদিও সেটা এখনো লাগানো হয়নি, আচ্ছা। কিন্তু এটা করতে দেওয়া হয়েছে, কাছের সেটাও নতুন মধ্যে বছরেই বানিয়ে। আসবে, নতুন বছরে একদম তাই। নতুন ভাবে সবকিছু আবারও নতুন ভাবে আমরা ফিরে পাবো, নতুন একটা নিশ্চয়ই। কি বলবো, ওই যে তখনের কথাটা যে সব যেন ভালো হয়, সব যেন ভালো হয়। 22-এ সত্যি আমাদের এইটুকুই কাম্য থাকবে যে পরপর দুটো বছর অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের থেকে, ভীষণ। তারপরেও আমরা নতুন উচ্ছ্বাসে, নতুন উদ্যমতায় নতুন বছরকে বরণ করে নিচ্ছি নিজেদের মতো করে। অবশ্যই যেমন আমরা আমাদের মতো করে আজকে বসেছি, আমার মনে হচ্ছে আমাদের যারা বন্ধুরা রয়েছেন ওপারে, তারাও নিজেদের মতো করে ঠিকভাবে নিজেদের উচ্ছ্বাসে, নিজেদের উদ্যমতায়
আলিঙ্গন করে নিচ্ছেন নতুন বছরকে, আর সেই সঙ্গে চাওয়া পাওয়া তো থাকবেই। একদম, চাওয়া পাওয়া তো থাকেই, ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন, চাওয়া পাওয়া প্রত্যেকের আছে, থাকবে। কারণ কিছু চাওয়া না থাকলে কি করে হবে? কিছু ছোটখাটো চাওয়া পাওয়া তো জীবনে দরকার, এবং থাকাটাও খুব স্বাভাবিক। একদম। এবং তুই যে কথাটা বললি যে না একটু আগে, যে সবকিছু খুব আনসার্টেন আমাদের জীবনে, এই প্যান্ডেমিকও তো কেউ আমরা জানতো না, ভাবতাম কি কেউ এরকম কখনো হবে? ভাবেনি এরকম সিচুয়েশন একটা সেই। এসে দাঁড়াবে, আমরা এসে দাঁড়াবো। কিন্তু পুরোটা তারপরেও lifestyle আমাদের কিন্তু বদলে গেছে, পুরো তাই না? এত কাছের মানুষ, প্রচুর মানুষ হারিয়েছে, হারিয়েছে। এত মানুষ চলে গেছে পৃথিবী থেকে, এত মানুষ, এত কিছু ঘটে গেছে লাস্ট 1.5-2 আর বছরে। সেখানেও বোধহয় আমাদের প্রেয়ারটা ছিল রবীন্দ্রনাথের সুরে সুরে, একদমই তাই। এবং বিপদে আমার পড়ে মনে রক্ষা আছে- করো। আমার এ মনে নব আছে মুখ যে প্রার্থনা। আমার মানে প্যান্ডেমিক সিচুয়েশন যখন প্রথম শুরু হয়, একটা গান তখন রেকর্ড করেছিলাম, সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। আহা। মানে এত সুন্দর কথা, সত্যি। মানে কোথায় পাওয়া যাবে আর কোথায় কি। পাওয়া আমার যাবে? অদ্ভুত ভাবে দেখ রিলেট করা যে ব্যাপারটা একটু আগে বলছিলাম, যে না আবার প্রসঙ্গক্রমে কথাটা আসছে আর কি, যে রবীন্দ্রনাথ কি এই সিচুয়েশনের কথা ভেবে তখন গানটা লিখেছিলেন? সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। গানটা কোনোদিনও এভাবে পড়িনি জানিস তো, মানে আমার অবাক লেগেছে গানটা যখন প্রথম সেভাবে পড়লাম আর কি গানটা গাওয়ার সময়, তখন আমার বারবার মনে হয়েছে যে রবীন্দ্রনাথ কি জানতেন এই প্যান্ডেমিক সিচুয়েশন এসে দাঁড়াবে, কখনো পৃথিবীতে এরকম একটা সিচুয়েশনও আসবে, তখনের কথা ভেবে কি এই গানটা লিখেছিলেন? একদম প্রত্যেকটা লাইন অ্যাপ্রোপ্রিয়েট, একদম 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 লাইন। একদম। তাহলে কেন রবীন্দ্রনাথকে নিয়ে থাকবো না? সেই মানে তিনি মানে চির আধুনিক আমার হয়ে আমার থাকবেন। মনে পড়ে, আমার খুব বেশি দিন আগের কথা না, আমাকে একজন একটা প্রশ্ন করেছিল যে তুমি কি রবীন্দ্রনাথে বাস করো? বাহ, মানে তুমি দারুণ কি প্রশ্ন, সত্যি। হ্যাঁ, মানে একটা খুব সুন্দর প্রশ্ন, যেটা কোনোদিন কেউ করেনি। হঠাৎ মনে হলো কথাটা, যে তুমি কি রবীন্দ্রনাথে বাস করো? আমি বললাম হ্যাঁ করি, আমি ওনাকে নিয়ে ঘর করি, আমি বলতে পারি, বিকজ আমার সঙ্গে উনি আষ্টে পৃষ্ঠে এমন ভাবে জড়িয়ে আছেন। আমাকে বেঁধে রেখেছেন। ঠিক। উনি কতটা জড়িয়ে আছেন থেকেও আমাকে যেভাবে উনি বেঁধে রেখেছেন আমি বলবো, বিকজ আমার লাইফে এত আপস অ্যান্ড ডাউনস আর কি। আমি মানে আমার যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেউ করতে বলে আমার লাইফে, মানে আমি বলবো ওখানে এতটা উঁচু, আবার ধুপ করে পড়া, আবার ওঠা, আবার নামা, তো এত এই প্রত্যেকটা সিচুয়েশনে এই একটা মানুষ আমাকে একদম পুরো আঁকড়ে ধরে রয়েছে। সো আমার কাছে রবীন্দ্রনাথ সত্যি সেখানে আমি বাস করি, আমি বলবো। সেই প্রসঙ্গে আরেকটু আসি। হ্যাঁ, বল। এই যে তুমি বললে রবীন্দ্রনাথকে নিয়ে বাস করো, কিন্তু এখন কি দেখা যাচ্ছে জানো তো, মানে এই যে তুমি একটু আগে বললে যে এখনের জেনারেশন কিভাবে নিচ্ছে, একটু আগে কিছুক্ষণ আগে আমাদের প্রশ্ন ছিল কিভাবে নিচ্ছে রবি ঠাকুরকে। একটা দিকে দেখতে গেলে রবি ঠাকুর এখন প্রত্যেক দিনের সাথে, সেই সঙ্গে আবার কিছু মানুষের কাছে, আমি বলবো না সবার কাছে, বাট কিছু মানুষের কাছে আজও রবি ঠাকুর শুধু 25শে বৈশাখে আর 22শে শ্রাবণে। সে 22শে শ্রাবণ 25শে বৈশাখ নিঃসন্দেহে দুটো ইম্পর্টেন্ট দিন, তারপরেও বলবো এই দুটো দিনের মাহাত্ম্য এবং প্রত্যহ রবীন্দ্রনাথ, এই তিনটে দিনকে একসাথে করে, তিনটে শব্দকে একসাথে করে তুমি কিভাবে দেখো, বা তোমার কাছে কি মনে হয় কোনটা বেশি ইম্পর্টেন্ট? 22শে শ্রাবণের রবীন্দ্রনাথ, 25শে বৈশাখের রবীন্দ্রনাথ, নাকি প্রত্যেক দিনের রবীন্দ্রনাথ? 22শে শ্রাবণ 25শে বৈশাখ দুটো দিন অবশ্যই সমানভাবে গুরুত্বপূর্ণ, আমি বলবো তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। এটা ওনার দুটো দিক, 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ ওনার জীবনের দুটো দিক, জন্মদিন মৃত্যুদিন। কিন্তু রবীন্দ্রনাথের কাছে কিন্তু মৃত্যু জিনিসটা এতটাই একটা তুচ্ছ বিষয় ছিল যে উনি মৃত্যুকে কোনোদিনও কিন্তু সেভাবে গুরুত্ব দেননি। না, তিনি তো কোনোদিনই বলেছিলেন না। যে মারেন্দ্রে তুহু মাম শ্যাম একদমই সমান। তাই, একদমই তাই, আমি জাস্ট এটাই বলতে যাচ্ছিলাম, এই লাইনটাই জাস্ট বলতে যাচ্ছিলাম যে তুহু মামা শ্যাম সমান। তো আমার কাছে রবীন্দ্রনাথ প্রত্যেক দিনের একই রকম ভাবে ধরা যায়, প্রতিদিনের রবীন্দ্রনাথ আমার কাছে একই রকম, এক এক মুহূর্তে এক এক রকমের। আলাদা করে 22শে শ্রাবণ 25শে বৈশাখ আমার কাছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বিকজ আমি শুধু গানটা 25শে বৈশাখ বা 22শে শ্রাবণেই গাই না, আমি গানটা সারা বছর যেহেতু গাই, সেহেতু আমার কাছে রবীন্দ্রনাথ প্রত্যেক দিনের এক এক সময়ে এক এক রকম ভাবে।
একটু আগে যেটা বলছিলাম যে সময় আমাদেরকে আর খুব বেশি পারমিশন দেবে না, বা টিকটিক করে এগিয়ে চলেছে, সেই গতিটাকে আমরা আটকেও রাখতে পারবো আড্ডা না। মারতে বসলে তো আড্ডা মারতে অনেক বসলে রকম অনেক কথা রকম চলে ভাবে আসে। চলে আসে, কিন্তু এই মুহূর্তে শেষ করতে হবে, না হলে আমরা যে ক্যাফেতে বসে আছি, যে ক্যাফেটেরিয়াতে বসে আছি, সেখান থেকে আমাদেরকে উঠিয়ে দেবে। যাই হোক, না খুব বেশি আর সময় বাড়াবো না। না, আমাদেরকে হয়তো উঠিয়ে দেবে না, কিন্তু আমাদের জন্য ওরা ক্যাফেতে আটকে রেখেছে, তো এবার সেটাই, ছাড়তে হবে হ্যাঁ, আমাদেরও একদমই তাই, সময়টা। একদমই তাই। তবে শেষ মুহূর্তে যেটা মনে হচ্ছে যে এই প্রেজেন্টে দাঁড়িয়ে, এই বর্তমানে দাঁড়িয়ে, যেখানে সবকিছু এতটা আনসার্টেন, আমরা কিছু পাচ্ছি না, বা মানে সবকিছুর মধ্যে একটা বাধা চলে আসছে, একটু এগোতে যাচ্ছি হোঁচট খাচ্ছি, আবার এগোতে যাচ্ছি হোঁচট খাচ্ছি, তাই না? সেখান থেকে একটা মুক্তির আলো আমাদের জীবনে আসুক, এটাই নতুন বছরের কামনা থাকুক। সেই মুক্তির আলো তো রবি ঠাকুর সব কিছুর মধ্যে খুঁজেছেন, তাই না? তিনি বলেছেন আমার মুক্তি ঘাসে ঘাসে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। তো চলুন না আমরা আমাদের মতো করে রবি ঠাকুরের গানে গানে আমাদের নতুন মুক্তির দিশারি খুঁজে নেই। আর নতুন বছরের এটা যদি রেজলিউশন হয় আমাদের, তাহলে ক্ষতি কি, তাই না? তাহলে গানে গানে আমাদের অনুষ্ঠান শেষ করব। একটা পার্টিকুলার গানে কত কথা বলে দিয়ে গেছে, সত্যি। যে এই মুক্তি আমরা কি কিভাবে খুঁজে পেতে পারি। একদম সত্যি তাই। পুনিদি, গান তো তাহলে শুনবো। কি বলছিস এই গানটা দিয়ে অবশ্যই, শেষ করবো অবশ্যই। আজকে? আচ্ছা, আবার সেই একটু তানপুরা। তানপুরাটার হেল্প নিতে হয়। এই জিনিসগুলো করতে গেলে মনে হয় কি জানিস তো, এই যে তানপুরার হেল্প নেওয়া, গানের ক্ষেত্রে মিউজিক কিন্তু একটা ভীষণ ভাবে আচ্ছা, এই যে মিউজিকের জায়গা। হ্যাঁ, আমি আবার একটু ইন্টারফেয়ার করছি সেখানে, একদম শেষের পথে, হ্যাঁ, হ্যাঁ, যেটা তুমি হ্যাঁ, বললে হ্যাঁ, যে বল। তানপুরা, আমি দেখছিলাম যে শুরু থেকেই তুমি না তানপুরাটা ইউজ করছিলে। এই যে রবীন্দ্রসঙ্গীত, তার প্রসঙ্গটা হচ্ছে যে আমি একটা কপিরাইটের একটা ব্যাপার আছে সেখানে, তাই না? যে একটা পার্টিকুলার নোটেশন আছে, সেই সুরে আমাকে গাইতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের মডার্নাইজেশন, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রকমভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে, আধুনিকতার ছোঁয়া দেওয়া হচ্ছে তার মধ্যে। সেই জিনিসটা একটা বিতর্কের বিষয়ও কিন্তু হয়ে উঠছে। অনেকে সেটা ভালো নজরে নিচ্ছে, অনেকে নিচ্ছেন না, অনেকে সেই পুরনোভাবেই যেটা আমাদেরকে দিয়ে গেছিলেন দেবব্রত সেন, দেবব্রত বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, তাদের সুরেই শুনতে চাইছেন। ওই সেই যে পার্টিকুলার অথেন্টিক ব্যাপারটা আছে বা এথনিক ব্যাপারটা আছে, সেটা রাখতে চেয়েছেন। সেই জায়গাটা তুমি কিভাবে দেখো বলো তো? এটা একটা কন্ট্রোভার্সির বিষয় বটেই। যারা মানে একদম অথেন্টিক রবীন্দ্রসঙ্গীত শুরুর থেকে গেয়ে আসছেন বা গাইছেন, সেখানে একটা কন্ট্রোভার্সি অবশ্যই এসে দাঁড়ায়। যখন থেকে কপিরাইট উঠে গেছে, তখন থেকে সবাই একটু নিজের মতো করে রবীন্দ্রসঙ্গীতটা গাইতে চান। আমি সেখানে বলবো যে দোষের কিছু নেই, ভুল কিছু না। আমি তো গানটাকে রবীন্দ্রনাথ যেভাবে বেঁধে দিয়ে গেছেন সুরে, আমি সুরটাকে নষ্ট না করে আমি যদি নিজের মতো করে গাই, ক্ষতি কি? সেখানে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি গানটাকে বিকৃত যেন না হয়। আমাকে সেটা মাথায় রাখতে হবে যে গানটাকে যেন আমি বিকৃত না করি। যে উনি যেই লেভেলের মানুষ বা উনি যা সৃষ্টি করে গেছেন, তার উপরে হাত দেওয়ার কারুর পৃথিবীতে কোনো ক্ষমতা নেই। সেই স্পর্ধা করাটাই উচিত নয়। কিন্তু হ্যাঁ, যুগের সাথে তাল মেলাতে মেলাতে বা যুগের সাথে যদি আমাকে তাল মেলাতে হয় বা চলতে হয়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই মডার্নাইজেশনগুলো কিন্তু ছেলে মেয়েদের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল। যেরকম আমি আমার গানের ক্ষেত্রেই একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি যে কিছুদিন আগে আমি একটা গান রেকর্ড করেছিলাম ইউটিউবের জন্য, কে দিল আবার আঘাত। এবার গানটা যেভাবে দেওয়া আছে স্বরলিপিতে, পুরোটা স্বরলিপি মেনটেন করেই গেয়েছি, সবটাই ঠিক আছে, কিন্তু তারপরেও আমি গানটাকে একটু আড়ে আড়ে গেয়েছি। সাপোজ যেরকম কে দিল আবার আঘাত এরকম ছিল, আমি গেয়েছি কে দিল আবার আঘাত আমারও দুয়ারে কে দিল আবার। আমি কিন্তু গানটার সুর নষ্ট করিনি, না, আমি জাস্ট গানটাকে সুন্দর করার খাতিরে, যেহেতু এখানে প্রচুর ইনস্ট্রুমেন্টস ঢুকেছে, একটু ইম্প্রোভাইজেশন হয়েছে, একটু মডার্নাইজেশন করার ক্ষেত্রে আমি গানটার জাস্ট ফ্লেভারটাকে একটু চেঞ্জ করেছি। আমার সেই সাহস নেই, সেই দুঃসাহস নেই যে গানের সুর চেঞ্জ করে গাইবো। তো
এই জায়গাগুলোতে একটু কন্ট্রোভার্সি অবশ্যই আসে, বাট হ্যাঁ আমি খুব পছন্দ করি এই নতুন ইনস্ট্রুমেন্টস, নতুন এক্সপেরিমেন্টস যা যা হচ্ছে সেগুলো হয়ে যদি গানটা একটা সুন্দর রূপ পায়, হোক না খারাপ কি। একদম। এবং এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে সেই তাগিদটা কিন্তু ভীষণভাবে আছে, হ্যাঁ সেটাই, সেইটা কিন্তু খুবভাবে একদম আছে। নতুন কিছু করার। একদম। আমি পার্সোনালি ভীষণ পছন্দ করি রবীন্দ্রসঙ্গীতের সাথে গিটার। আচ্ছা, আমি ভীষণ পছন্দ করি, মানে গিটারের স্ট্রিংস গুলো এত সুন্দর যায়। একটা সময় ছিল কিছু ওয়েস্টার্ন গানের সাথেই শুধু গিটার বাজানো হতো, কেন ঠিক। ভাই আমি কয়েকটা গান করেওছি গিটারে, আমার ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত পছন্দ। রবীন্দ্রনাথ কোথাও কোনোদিনও বলে যাননি যে আমার গানকে নিয়ে শুধু এই হতে হবে, ওটাই হতে হবে, পার্টিকুলার এভাবেই চলতে হবে। এটা নেভার কোথাও- সে, হ্যাঁ, হ্যাঁ, কখনো কোথাও উনি লিখে যাননি, বলে যাননি। তো আমার রবীন্দ্রনাথ তাহলে কোথায় রইল? কোথায় রইলো, ঠিক। তাহলে তো আমি আমার মতো করেই রবীন্দ্রনাথকে চাই না? ঠিক। তো আর পুনিদি অবশ্যই এখন গান শুনবো, সেই সঙ্গে আমাদের যারা দর্শক শ্রোতারা আছেন তাদেরকে বলবো যে এভাবেই রবি ঠাকুর কিন্তু আমাদের নিজস্ব সত্তায় বেঁচে আছেন। আমরা নিজের মতো করে তাকে আলিঙ্গন করে, তাকে আঁকড়ে ধরে আষ্টে পৃষ্ঠেভাবে একদম জড়িয়ে আছি, আর জড়িয়ে থাকবো আজীবন। আর সেই সঙ্গেই অনুষ্ঠান শেষ করব রবি ঠাকুরের সুরে সুরেই, এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যোগ্য সারা আত্মহোমের বন্ধি জ্বালা বিশ্বধা